আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছি সবাই? স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একটি এইচএসসি ইংলিশ ফ্রি ক্লাসে। আজকে আমরা এইচএসসি যারা শিক্ষার্থী আছি, যারা 26 অথবা 27 ব্যাচ, তাদের জন্য আরো একটা ফ্রি ক্লাস করতে যাচ্ছি। এবং আজকে আমরা ক্লাস করব ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, এবং সেই ফার্স্ট পেপারের উপর আজকে একটা ধামাকাদার ক্লাস ইনশাল্লাহ আমরা করব, এবং সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো। এবং আমাদের যেসব বন্ধুরা এই 2026 অথবা 2027-এ এইচএসসি পরীক্ষা দিবে, সবাইকে একটু ক্লাসে মেনশন করে দিব অথবা শেয়ার করে দিব, সবাই যেন ক্লাসে চলে আসে। আজকে আমরা একটি ধামাকাদার ক্লাস করব অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ইনশাআল্লাহ। তো সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা। ওকে, সবাই ক্লাসে চলে আসবো। আমি জাস্ট তোমাদের থেকে একটা মিনিট সময় একটু নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ক্লাসের যে লিঙ্কটা, সেটা আমি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা যারা ক্লাসে জয়েন করেছো, আবারও বলছি, ক্লাসটাকে শেয়ার করে দাও, অথবা ক্লাসটাকে তোমাদের যেসব বন্ধুরা এবছর হচ্ছে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, সবাইকে একটু মেনশন করে দাও যেন সবাই ক্লাসে চলে আসে। আমরা সবাইকে নিয়ে আজকে একটি ধামাকাদার ক্লাস করব ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ইনশাল্লাহ। একটু জাস্ট শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপ লিঙ্কটা, ঠিক আছে, ক্লাসটা। আচ্ছা, যারা যারা ক্লাসে অলরেডি চলে আসছি, তারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবো আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা এবং ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা। একটু জাস্ট কমেন্ট করে জানাবো সবাই ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা এবং ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা। ওকে, জি স্যার, জি স্যার, অল ওকে, জি স্যার, ঠিক আছে, সব থ্যাংক ইউ সবাইকে। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে আমাদের ফোর্থ ক্লাস করতে যাচ্ছি। তো আমরা আগের ক্লাস করেছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, সেকেন্ড পেপার উপরে। আজকেতে আমরা আবার ফার্স্ট পেপার ব্যাক করেছি ইনশাল্লাহ। আজকে আমরা ফার্স্ট পেপারের উপর একটা ধামাকাদার ক্লাস করব, এবং আমাদের আজকের যে প্যাসেজটা রয়েছে, যেটা নাম হচ্ছে ড্রিম, আমরা এমন ভাবে এই প্যাসেজটা নিয়ে কাটাছেড়া করব, আজকের পরে থেকে এই প্যাসেজ থেকে তোমার যে কোনো রকমের প্রশ্নই আসুক না কেন, তোমার আনসার করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি তো রেকর্ড ক্লাস করি, সমস্যা হবে না? সমস্যা হবে না ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সবাই একটু জাস্ট এইটা বলবো ভাইয়া, যেহেতু আমাদের ক্লাসটা ফ্রি, তুমি করতে পারতেছো, তোমার বন্ধুরাও করুক, তোমার আশেপাশে যারা আছে এইচএসসি পরীক্ষার্থী সবাই করুক, সবাই করলে তোমার ক্ষতি হবে না। তুমি ক্লাসটা শেয়ার করে একটু নিজের টাইম লাইনে রেখে দাও ভাইয়ারা। কথা বুঝতে পেরেছো? আমি প্রত্যেক ক্লাসে একটা কথা বলি, যে আমাদের ফ্রি ক্লাস, ভাইয়া তোমাদেরকে ভালোবেসে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি। তো তোমরা ভাইয়াকে ভালোবেসে একটু ক্লাসটা জাস্ট ছড়িয়ে দাও, ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দাও, যেন সবাই ভাইয়ার ক্লাসটা করতে পারে। এইটুকু তোমাদের কাছে এক্সপেকটেশন। তো আমি বলবো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়ারা, এবং যেন তোমার যেসব বন্ধু বান্ধবরা এবছর এইচএসসি পরীক্ষা দিবে, সবাই যেন ক্লাসটা করতে পারে। একটু কুইকলি শেয়ার করে দাও ভাইয়া। আমরা এখনই ক্লাস, আবারও বলছি, যারা যারা আমরা নর্মালি যেটা করি, যারা যারা গত ক্লাস শেয়ার করেছিল, আমি সবাইকে ক্লাসের স্লাইড পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। আজকে আমি সেম কাজটাই করব। যারা যারা হচ্ছে ক্লাসটাকে শেয়ার দিয়ে দিবা, অবশ্যই 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 আমি সবাইকে ক্লাসের হচ্ছে স্লাইডটা শেয়ার করে দিব। কথা বুঝতে পেরেছো? তো সবাই অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে ফেলো এবং কুইকলি ক্লাসে জয়েন করে ফেলো। আমাদের মানুষজন নাই কেন আজকে, বুঝতেছি না তো। আজকে কি কোনো স্পেশাল ওকেশন নাকি? বাকিরা কোথায়? নাকি বাকিরা অলরেডি ধৈর্য হারাই ফেলছে? আমার মনে হচ্ছে ধৈর্য হারাই ফেলছে। কেন হারাই ফেলছে? কারণ আমাদের ঘোষণা আসছে পরীক্ষা 1 মাস পরে হবে।
দিস ইজ দ্য রিয়াকশন, যে আমাদের পরীক্ষা 1 মাস পিছানোর ফলে যেটা আমাদের গত ক্লাসের স্টুডেন্ট ছিল এভারেজ 70 আপ, সেটা অলরেডি হাফে চলে আসছে। কেন হাফে চলে আসছে? কারণ আমাদের বাকিদের মাথার মধ্যে রিল্যাক্সনেস চলে আসছে। বাকিরা চিন্তা করতেছে যে আমার মনে হয় পড়াশোনা না করলেও চলবে, আমার মনে হয় একটু কম পড়লেও চলবে, কারণ আমার পরীক্ষা 1 মাস পিছাইছে, আমি 1 মাস সময় বেশি পাইছি, তাই আমি 1 মাসটা সময় একটু কম কম পড়বো। এইটা হচ্ছে দিস ইজ দ্য রেজাল্ট। এই জন্য আমি একটা ক্রিয়েটিভ রাইটিং এর ক্লাসটা উপকার হবো। ঠিক আছে ভাইয়া, খাদিজা অবশ্যই ক্রিয়েটিভ রাইটিং এর উপর ইনশাআল্লাহ একটা ক্লাস রাখার চেষ্টা করবো। এবং এই জন্য আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যে এই যে আমাদের পরীক্ষাটা 1 মাস পিছাইছে, 1 মাস যদিও পিছায় নাই, 20-25 দিনের 20 দিনের মতো পিছাইছে, জুলাই মাসে গেছে। এইটা আমাদের জন্য সুযোগ না হয়ে এটা আমাদের মধ্যে একটা হচ্ছে ফাঁদের মতো কাজ করবে। কথা বুঝতে পেরেছো? কেন ফাঁদের মতো কাজ করবে? এই যে এই কারণে, তার কারণটা হচ্ছে যেইখানে গত ক্লাস পর্যন্ত আমাদের 70-80 জন পর্যন্ত ক্লাস উপস্থিত থাকতো, সেইটা আজকে হাফ হয়ে গেছে। কেন? কারণ বাকিরা অলরেডি ওই 1 মাসের ট্র্যাপে পড়ে গেছে, 1 মাসের ট্র্যাপে সে পড়ে গেছে। কারণ তার মাথায় চলে আসছে যে 1 মাস সময় বেশি পাইছি, তাই আমার পড়াশোনাটা কম করলেও চলবে। তো তোমরা, আমি এইটুকু আশা রাখবো বা আমি এইটুকু বলবো, তোমরা এই ভুলটা করো না ভাইয়ারা। তোমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলার করবা, ক্লাসটাকে ফ্রি মনে করে হেলাফেলা করো না। যদি হেলাফেলা করো সেটা তোমার জন্যই লস। আবারও বলতেছি, সেটা তোমার জন্যই লস। কারণ হচ্ছে 2টা মাস পরে যখন তুমি একটা ভালো পরীক্ষা দিতে যাবা, দেখবা তোমার প্রিপারেশনের যেই লাউ সেই কদু। তুমি যেমনটা চিন্তা করেছিলে সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারো নাই, এটা তখন তোমার আফসোস করা ছাড়া আর কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। তো সেই ভুলটা আমরা যেন না করি। চলো আমরা ক্লাস শুরু করে দিই। আসসালামু আলাইকুম স্যার, লেট করেছি না ভাইয়া? তাহলে আবারও বলছি, সবাই ক্লাসটা একটু চেষ্টা করো শেয়ার করে দেওয়ার জন্য। ক্লাসটাকে থিম নিয়ে আলাদা ক্লাস দেবেন? হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, থিম এবং সামারি দুইটার উপরে আমার প্ল্যান আছে যে আলাদা করে ই করার জন্য, যে আমরা আসলে থিম সামারি হচ্ছে কিভাবে কি করবো, বা থিম সামারি কিভাবে লিখলে আমরা একটু ভালো মার্কস পাবো বা বেশি পরিমাণ মার্কস পাবো। কথা বুঝতে পারছো? তো সেটা নিয়ে আমি অবশ্যই আলাদা করে ক্লাসের ব্যবস্থা রাখতেছি। তো চলো আজকে আমরা যেটা করব, আজকে আমরা ড্রিম যে প্যাসেজটা আছে আমাদের আমাদের টেক্সট বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ হচ্ছে এই ড্রিম। সেই ড্রিম প্যাসেজের আজকে আমরা A to Z এমন ভাবে ডিসকাশন করব যেন এই প্যাসেজটা নিয়ে ইন ফিউচার এই প্যাসেজটা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, আমরা একদম স্মুথলি, আমরা একেবারে ইজিলি আনসার করে ফেলবো। কথা বুঝতে পেরেছো? সো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, এবং এমন ভাবে দেখবা যেন তোমাকে এই প্যাসেজ দিয়ে পরবর্তীতে কি করতে না হয়, মাথা ঘামাইতে না হয়। জাস্ট এইটুকু বলবো, যেহেতু আজকের ক্লাসটি ওপেন, সবাই করতে পারতেছে, জাস্ট ক্লাসটি একটু শেয়ার করে দিও। এবং আমি যেটা করি, যারা ক্লাসটা শেয়ার করে তাদেরকে অবশ্যই ক্লাসের পিডিএফটা দিয়ে দিই। সেটা তোমরা দেখেছো গত ক্লাসগুলোতে, আমি এটা নিয়ে কোনো কিপচামি করি না। কথা হচ্ছে তোমাদের জন্যই বানিয়েছি, তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। তো একটু হচ্ছে ভাইয়াকে ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিও, যেন আমাদের বেশি সংখ্যক মানুষ ক্লাসটা দেখে। আমি শুধু এইটুকুই চাই। ওকে চলো আমরা আলোচনা করি ড্রিম নিয়ে। বলছে ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড। এই যে ওয়ার্ডগুলা, অর্থগুলা ভালো করে মাথায় রাখবা। অর্থগুলা সিনোনিম অ্যান্টোনিম আমাদের কাছে লাগবে, ওয়ার্ডগুলো আমাদের প্রশ্নকে আনসার করতে গেলে কাজে লাগবে। ওয়ার্ডগুলোকে তুমি যে কোনো কিছু বা যে কোনো কিছুর আনসার করতে গেলে এই প্যাসেজ রিলেটেড তোমার ওয়ার্ডগুলো কাজে লাগবে। খেয়াল করবা, ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ করা, আকর্ষিত করা। বলেছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স। ভাইয়া ফিলোসোফার কারা? ফিলোসোফার মানে হচ্ছে দার্শনিক। আমাদের আগের দিনে যারা দার্শনিক ছিল, যেমন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এই যে বিখ্যাত যারা ব্যক্তি ছিল, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। খেয়াল করবো, এই যে দার্শনিকদেরকে এই স্বপ্ন মুগ্ধ করত প্রায় 1000 বছর ধরে। তাহলে খেয়াল করবা, এই যে হাজার বছর ধরে আমাদের যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী লোক ছিল, স্বপ্ন তাদেরকে প্রচুর পরিমাণে স্বপ্ন তাদেরকে প্রচুর পরিমাণে মুগ্ধ করত। বাট অনলি হ্যাভ ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল। খেয়াল করবো, এম্পিরিক্যাল মানে হচ্ছে পরীক্ষামূলক, রিসার্চ মানে হচ্ছে গবেষণা, এন্ড সাইন্টিফিক স্টাডি। বলেছে কিন্তু এই যে রিসেন্টলি এসে, মানে কিছুদিন আগে এসে স্বপ্নকে নিয়ে পরীক্ষামূলক গবেষণা শুরু হয়েছে। তার মানে আগে মানুষ স্বপ্ন দেখতো এবং স্বপ্নকে মানুষ পছন্দ করতো, বা স্বপ্নকে নিয়ে মানুষ হয়তো চিন্তা করতো, বাট ওইভাবে কখনো স্বপ্নকে নিয়ে কেউ কি করে নাই, রিসার্চ করে নাই। দার্শনিকরা মুগ্ধ হইতো কিন্তু রিসার্চ করতো না। কিন্তু এই যে কিছু সময় আগে এসে আমরা দেখতে পাচ্ছি স্বপ্ন হয়ে গেছে এখন পরীক্ষামূলক রিসার্চের একটা অন্যতম সাবজেক্ট, এবং সাইন্টিফিক স্টাডি, আমাদের বৈজ্ঞানিক যে পড়াশোনা আছে সেইটার একটা কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে কি, স্বপ্ন। কেন? কারণ স্বপ্ন নিয়ে এখন গবেষণা শুরু হয়েছে, স্বপ্ন নিয়ে এখন রিসার্চ বা
স্বপ্ন নিয়ে এখন স্বপ্ন কিভাবে কাজ করে বা স্বপ্ন কি করে এইগুলো নিয়ে এখন মানুষ কি করতেছে, গবেষণা করতেছে। বলছে চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ ওফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং। বলেছে এইটার একটা চান্স রয়েছে যে তুমি মাঝে মাঝেই তোমার নিজেকে পাজলিং অবস্থায় পাবা। হোয়াট ইজ পাজলিং? পাজলিং মানে হচ্ছে হতবুদ্ধিকর, যেখানে তুমি কনফিউশনে থাকা, কি করবা বুঝতে না পারা। কথা বুঝতে পেরেছো? বলেছে মাঝে মাঝেই তুমি নিজেকে এমন একটা জায়গায় খুঁজে পাবে যেখানে দেখবে তুমি একটা হতবুদ্ধিকর জায়গায় আছো। কোথায়? স্বপ্নের মধ্যে। ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, স্বপ্নের মধ্যে। আমরা এটা দেখি না ভাইয়া? দেখবা স্বপ্নের মধ্যে তুমি যখন দৌড়াচ্ছ দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, তোমার পিছনে একটা সাপ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এই যে দৌড়াইতেছ কিন্তু আগাচ্ছ না। এই যে তোমার একটা কনফিউশন সিচুয়েশন, হতবুদ্ধিকর সিচুয়েশন, যে কি রে এত দৌড়াই কিন্তু আগাই না কেন, এত কিছু করি তারপর খালি পড়ে যাই কেন। তাহলে এই যে স্বপ্নের মধ্যে একটা হতবুদ্ধিকর সিচুয়েশন, এইটাকে বলা হয় ভাইয়া পাজলিং। তারপরে খেয়াল করো, or perhaps you have wondered why you dream at all। মাঝে মাঝে তুমি অবাক হয়ে যাবে। wondered মানে অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া। তুমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যাবে তুমি কেন স্বপ্নটা দেখো, তোমার আসলে স্বপ্ন দেখার দরকারটা কি। তারা বলেছে ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোশ্চেন। বলেছে চলো আমরা একটা বেসিক কোশ্চেনের উত্তর দিয়ে কথাটা শুরু করি। হোয়াট ইজ ড্রিম? স্বপ্নটা কি? এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস। স্বপ্ন একটা ছবি হইতে পারে, স্বপ্ন একটা চিন্তা হইতে পারে, স্বপ্ন একটা ইমোশন বা আবেগ হইতে পারে। খেয়াল করবা, ইমোশন মানে হচ্ছে আবেগ। দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যেটা আমরা এক্সপিরিয়েন্স করি বা অভিজ্ঞতা পাই ডিউরিং স্লিপ। তার মানে স্বপ্ন হচ্ছে কিছু ছবি, কিছু চিন্তা, কিছু আমাদের ইমোশন বা আবেগ, যেই জিনিসটা আমরা আমাদের ঘুমের মধ্যে হচ্ছে কি করি, এক্সপিরিয়েন্স করি বা অভিজ্ঞতা লাভ করি। বলেছে ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড। খেয়াল করবা, ভিভিড মানে হচ্ছে স্পষ্ট, ক্লিয়ার, একদম স্পষ্ট। খেয়াল করবা। আর ভগ মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে খেয়াল করবা, স্বপ্ন কখনো হতে পারে একদম ক্লিয়ার, একদম পরিষ্কার, দেখলে তুমি বোঝা যাবা কি দেখছো। কখনো স্বপ্ন হবে অস্পষ্ট। কেন? কারণ মাঝে মাঝে দেখবা তুমি স্বপ্ন দেখতেছ, তুমি দৌড়াচ্ছ দৌড়াচ্ছ দৌড়াতে দৌড়াতে তুমি অনেক দূরে চলে গেছো। আবার দেখবা তোমার সাথে একজন দৌড়াচ্ছে, তোমার বন্ধু, একটু পর দৌড়াতে দৌড়াতে দেখবা সে আর বন্ধু নাই, সে হয়ে গেছে তোমার অন্য আরেকজন। হুট করে দেখবা মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে, হুট করে দেখবা জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে, হুট করে দেখবা তুমি এখানে আসো, একটু পরে স্বপ্ন দেখবা তুমি আরেক জায়গায় চলে গেছো। এই যে একটা পরিবর্তন, এই জিনিসটাকে বলে অস্পষ্ট। তার মানে স্বপ্ন কখনো হচ্ছে স্পষ্ট, কখনো হচ্ছে অস্পষ্ট। বলেছে ফিল্ড উইথ জয়ফুল। জয়ফুল মানে হচ্ছে আনন্দদায়ক ইমোশনস, কখনো আবার ফ্রাইটেনিং, ভীতিকর। ফ্রাইটেনিং মানে কি ভাই? ভীতিকর বা ভয়ানক। তার মানে কখনো তুমি স্বপ্ন দেখবা তোমার খুব ভালো লাগতেছে, তুমি অনেক কিছু পেয়ে গেছো, তোমার খুব খুশি খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। কখনো তুমি দেখবা স্বপ্নের মধ্যে তোমাকে ভূতে দৌড়াচ্ছে, কখনো দেখবা স্বপ্নের মধ্যে তোমাকে সাপে দৌড়াচ্ছে, কখনো দেখবা তুমি অনেক বেশি উপরে পড়ে গেছো, উপর থেকে পড়ে গেছো, কখনো দেখবা তোমার সবাই পিটাইতেছে, কখনো দেখবা তুমি এমন এক সিচুয়েশনে পড়ে গেছো যে তোমার সবাই মারতে আসতেছে। তাহলে এই যে স্বপ্নটা কখনো তোমাকে আনন্দ দিচ্ছে, আনন্দ কখন দিবে? ধরো তুমি এখন স্বপ্ন দেখতেছো তুমি এ প্লাস পাইছো, এ প্লাস পাওয়ার পর তুমি বাসায় আসছো, আসার পরে সবাই তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে, তখন তুমি স্বপ্নের মধ্যে আনন্দ আনন্দ ফিল করবা, উফ সেই হয়েছে, জোস হয়েছে, সবাই মিষ্টি খাওয়াই, এ প্লাস পাইছি। এইবার তুমি দেখবা স্বপ্নের মধ্যেই দেখবা তুমি এ প্লাস পাও নাই, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তোমার মা ধরে পিটাচ্ছে। ওই স্বপ্ন তোমার ধরে ভালো? অবশ্যই আনন্দদায়ক না, ভীতিকর। কথা বুঝতে পেরেছ? দেখবা ধুম করে মারা তুমি পাহাড় থেকে পড়ে গেছো, ভীতিকর। ধুম করে দেখবা হচ্ছে তোমার জিনে দৌড়াচ্ছে, ভীতিকর। আচ্ছা আমি খালি মইরা চাই, এই এত স্বপ্ন রাখতে মরে যাওয়ার স্বপ্ন দেখো কেন ভাই? আচ্ছা দেখো, তারপর বলেছে ফোকাসড অ্যান্ড আন্ডারস্টেবল। কখনো স্বপ্ন একদম ফোকাসড ক্লিয়ার, কখনো আবার আনক্লিয়ার বা কনফিউশন মানে বিভ্রান্তিকর। তুমি দেখে আসলে বুঝবাই না যে কি দেখছো কি দেখো নাই। কথা বুঝতে পেরেছ? কেন ভাইয়া আনিকানো যে যে স্ক্রিনশট দিয়েছে হোয়াটসঅ্যাপে সবাইকে আমি লেকচার শিট দিয়েছি, সবাইকে দিয়েছি, একজন আমি একেবারে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট চেক করে 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 যে যে ক্লাস শেয়ার করেছে প্রত্যেকটা পার্সনকে আমি হচ্ছে পাঠাইছি, পিডিএফ ফাইল পাঠাইছি। না পাঠানোর কোনো কারণ আমি দেখি না ভাইয়া, তোমাকে কেন দিব না কও? আমি সবাইকে একেবারে দেখে দেখে পাঠাইছি। খেয়াল করবা। তারপরে হচ্ছে হোয়াই ডু উই ড্রিম? কেন আমরা স্বপ্ন দেখি? হোয়াট পারপাস? পারপাস মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য।
খেয়াল করবা, বলেছে স্বপ্নের লক্ষ্য কি বা স্বপ্নের উদ্দেশ্য কি। হোয়াইল মেনি থিওরিজ, কিছু স্বপ্ন সম্বন্ধে থিওরি বা তত্ত্ব আমরা পাই, হ্যাভ বিন প্রপোজড অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিম, বলেছে আমরা স্বপ্ন সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব পাই বা বিভিন্ন থিওরি পাই, বাট কোনো নো সেন্সাস, আচ্ছা সেন্সাস না, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনসেনসাস, কথা বুঝতে পেরেছো, বা ফলাফল, বানানটা ভুল আসছে, কথা বুঝতে পেরেছো। কিন্তু এখন পর্যন্ত আমরা স্বপ্ন সম্বন্ধে কোনো ফলাফল পাই নাই। ইমার্স মানে উদিত হওয়া, মানে এটার কোনো ফলাফল বা এটার কোনো বা ওষুধ খাচ্ছেন না কাশির, খাচ্ছি বাট কেন যেন যাচ্ছে না, এটাই বুঝতেছি না। আমাদের জানা ভাই, সবাইকে দিয়েছি, যারা যারা হচ্ছে ক্লাস শেয়ার করেছে সবাইকে দিয়েছি ভাইয়া। ওকে, তাহলে বলেছে এই যে আমাদের কোনো ফলাফল এখন পর্যন্ত আমরা পাই নাই যে আসলে স্বপ্ন আমরা কেন দেখি। বলছে কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন ড্রিমিং স্টেট, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডো নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মে সিম বাফলিং। বাফলিং বলেছে হতবুদ্ধিকর, কথা বুঝতে পেরেছো, বা হতমম্ব হওয়া। বলেছে যে এখনো আমরা বুঝতে পারতেছি না যে কেন বা কি কারণে স্বপ্ন আমরা দেখি, এবং হচ্ছে কি কারণে আমরা স্বপ্ন আমার দেখা দরকার, এই জিনিসের কিছু এখন পর্যন্ত কি করতে পারে নাই, বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এবং এই জিনিসটা আমাদেরকে অবাক করে, হতভম্ব করে। কেন করে? কারণ আমরা জানি বিজ্ঞানীরা মোটামুটি ম্যাক্সিমাম সবকিছু আবিষ্কার করে ফেলেছে, যে কিসের কারণে কি হয়, ওইটার কারণে ওইটা হয়, কিন্তু স্বপ্নের ব্যাপারে কি করতে পারে নাই, কোনো কিছুই আবিষ্কার করতে পারে নাই বা কোনো ফলাফল আসতে পারে নাই। বলেছে হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটাকে বিবেচনা করতে হবে। কনসিডার মানে কি করা? বিবেচনা করা। দ্যাট সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং, আনরেভেলিং মানে হচ্ছে উদ্ঘাটন করা, দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম ইটসেলফ। পারপাস মানে লক্ষ্য বা উদ্দেশ্য, ফাংশন মানে হচ্ছে কাজ। বলেছে স্লিপ ইটসেলফ। খুব মজার একটা কথা বলেছে, বলেছে স্বপ্ন তো দূরের কথা, স্বপ্ন তো দূরের কথা, এখন পর্যন্ত বিজ্ঞানীরা এইটাই আবিষ্কার করতে পারে নাই আমরা ঘুমাই কেন, বা ঘুমানোর অ্যাকচুয়াল লক্ষ্য কি, ঘুমানোর অ্যাকচুয়াল ফাংশন বা কাজ কি। কথা বুঝতে পেরেছো? তার মানে এই যে আমাদের যারা কি বলতেছে, আমাদের যারা বিজ্ঞানী, তারা স্বপ্ন নিয়েতে গবেষণা করে বা একটা ফলাফলে তো আসবে, তার আগে এখন পর্যন্ত তারা ঘুমাই কেন তারই এক্সাক্ট কারণ এবং এক্সাক্ট কাজ বের করতে পারে নাই। তার মানে আমাদের আরো অনেক কি করতে হবে, গবেষণা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, তারপরে দেখবো some researchers suggest that dreams serve no real purpose। এই লাইনটা ভালো করে মাথায় রাখবা। বলেছে কিছু গবেষকদের মতে স্বপ্নের কোনো উদ্দেশ্য নাই, স্বপ্নের আসলে কোনো কি নাই, উদ্দেশ্য নাই, আমরা হুদাই স্বপ্ন দেখি, স্বপ্নের কোনো কি নাই, উদ্দেশ্য নাই। while others believe that dreaming is essential, বাকিদের মতে স্বপ্ন হচ্ছে essential মানে গুরুত্বপূর্ণ, টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, আমাদের মানসিক, আমাদের আবেগীয় এবং আমাদের শারীরিক উন্নতির জন্য স্বপ্নটা খুবই দরকার। এটা কিছু গবেষকদের মতে। তার মানে কিছু গবেষকদের মতে স্বপ্নের কোনো দরকারই নাই, স্বপ্ন আমরা হুদা দেখি কোনো কারণ ছাড়া, এটার কোনো উদ্দেশ্য নাই। কিছু গবেষকদের মতে স্বপ্নের উদ্দেশ্য রয়েছে, স্বপ্ন দেখলে আমাদের মানসিক, আমাদের শারীরিক এবং আমাদের আবেগীয় বিকাশ ঘটে। কথা বুঝতে পারছো? এবার দেখো, তারপরে হচ্ছে নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ থিওরিজ। বলেছে চলো আমরা স্বপ্নের কিছু থিওরি সম্বন্ধে জানি। এর মধ্যে আমরা একটা থিওরি নিয়ে আজকে আলোচনা করব, যার নাম হচ্ছে সাইকো অ্যানালাইটিক থিওরি। কথা বুঝতে পেরেছ? বলেছে কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। এইটাকে ভালো করে মাথায় রেখো, এই অংশটুকুকে, সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ, সিগমুন্ড ফ্রয়েডস থিওরি। হু ইজ সিগমুন্ড ফ্রয়েড? খেয়াল করবা, এই সিগমুন্ড ফ্রয়েড একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। খেয়াল করবা, সিগমুন্ড ফ্রয়েড একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। করে কি করে পেজ করে, আচ্ছা খেয়াল করবা, সিগমুন্ড ফ্রয়েড একজন বিখ্যাত মনোবিজ্ঞানী বা সাইকিয়াট্রিস্ট। এখন এই সিগমুন্ড ফ্রয়েড অনেক বেশি বিখ্যাত। কেন সে বিখ্যাত? এক তো সে মনোবিজ্ঞানের জনক,
আবার এই সিগমন্ড ফ্রয়েড, আচ্ছা পাজলিং মানে হচ্ছে ভাইয়া হতবুদ্ধি হয়ে যাওয়া, এমন একটা সিচুয়েশনে পড়ে যাওয়া তুমি আসলে কি করবা সেটা আর বুঝতে না পারা। কথা বুঝতে পেরেছো? এমন একটা সিচুয়েশনে পড়ে যাওয়া তুমি আসলে কি করবা সেটা আসলে ধরতে না পারা বা বুঝতে না পারা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হতবুদ্ধিকর বা পাজলিং। কথা বুঝতে পেরেছো? সেটাকে আমরা বলি হচ্ছে কি পাজলিং। ওকে, তাইলে যেটা বলছিলাম, খেয়াল করো, এই যে সিগমন্ড ফ্রয়েড, এই সিগমন্ড ফ্রয়েড তার দুইটা বিখ্যাত থিওরি দিয়েছে, এবং তার এই বিখ্যাত থিওরি দুইটার কারণে সে অনেক বেশি বিখ্যাত এবং অনেক বেশি কুখ্যাত। দুইটা থিওরি আমি আসলে এক্সপ্লেন করতে যাচ্ছি, বাট আমি আসলে ওকে আসো আসলে একটা এক্সট্রা পেজ নিতে চাচ্ছিলাম, বাট পেজটা কেন নিতে পারতেছি না। ওকে, চলো আমরা একটু সিগমুন্ড ফ্রয়েড সম্বন্ধে একটু আলোচনা করি। হু ইজ সিগমুন্ড ফ্রয়েড, এবং সে কে? সে হচ্ছে দুইটা থিওরি দিয়েছে, এবং সেই দুইটা থিওরি কেন অনেক বেশি বিখ্যাত, এবং এই দুইটা থিওরির কারণে কেন মানুষ তাকে মনে রেখেছে। কথা বুঝতে পেরেছো? তার দুইটা থিওরি। আচ্ছা, আমি তো ভাই ক্লাসের পিডিএফই দিয়ে দিই, আমি তো ক্লাসের পিডিএফই দিয়ে দিই, শুধু শুধু ই করার দরকার কি? আচ্ছা, পেজ কেন আচ্ছা খেয়াল করবা, এই সিগমন্ড ফ্রয়েডের একটা বিখ্যাত থিওরির নাম হচ্ছে সাইকো অ্যানালাইটিক থিওরি। এই যে সাইকো অ্যানালাইটিক থিওরি, এই সাইকো অ্যানালাইটিক থিওরিটা অনেক বেশি বিখ্যাত। কেন বিখ্যাত? এই সাইকো অ্যানালাইটিক থিওরিতে সে বিখ্যাত কিছু কথা বলেছে। সে প্রথমত বলেছে মানুষ একটা এনিম্যাল, মানুষ একটা প্রাণী। এটা নিয়ে কোনো ভুল নাই যে মানুষ একটা প্রাণী বা হিউম্যান বিং, প্রত্যেকটা হিউম্যান বিং এক একটা করে প্রাণী। এখন সে বলেছে যে যারা বিশ্বে প্রাণী আছে, মানে যেগুলো প্রাণী, প্রত্যেকটা প্রাণীরই দুইটা ন্যাচারাল গুণ রয়েছে বা ন্যাচারাল দুইটা বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যেই রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে খেয়াল করবা। পিডিএফ হচ্ছে যে ক্লাসটা শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে তাকে পিডিএফ দিয়ে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছ? খেয়াল করবা, এই ক্লাসটা ফেসবুকে শেয়ার দিয়ে এই যে নাম্বারটা 01609815558, এই নাম্বারে নক দিলেই তাকে হচ্ছে আমরা কি করি, ক্লাসের স্লাইডটা বা ক্লাসের পিডিএফটা দিয়ে দিই। ওকে, তাহলে খেয়াল করবা, এই যে সাইকো অ্যানালাইটিক থিওরি, এইটাতে সে বলেছে যে প্রত্যেকটা হিউম্যান বিং এর দুইটা ন্যাচারাল বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে হিংস্রতা। কথা বুঝতে পেরেছ? একটাকে আমরা বলি হচ্ছে হিংস্রতা, ইংলিশে আমরা বলি অ্যাগ্রেসিভনেস। আরেকটাকে আমরা বলি সেক্সুয়াল ইনস্টিংক্ট, বা তাকে আমরা যেটাকে বলি যৌন চাহিদা। কথা বুঝতে পারছো? জৈবিক চাহিদা। কথা বুঝতে পেরেছ? এই হিংস্রতা এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট। সেক্সুয়াল ইনস্টিংক্টটাকে ইংলিশে বললাম, এটাকে বাংলায় বলে একটু কেমন কেমন শোনায় আর কি বলতে, ঠিক আছে? তো খেয়াল করবা, সে বলেছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য রয়েছে, এবং মানুষও যেহেতু একটা প্রাণী, মানুষের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য রয়েছে। এখন মানুষের মধ্যে সবসময় হিংস্রতা রয়েছে, মানুষের মধ্যে সবসময় সেক্সুয়াল ইনস্টিংক্ট রয়েছে, কিন্তু সে চাইলেই তার এই দুইটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। অন্যান্য প্রাণী যেরকম পারে, মানুষ সেটা পারে না। কেন পারে না? কারণ মানুষ একটা সমাজে বসবাস করে, সেই সমাজের কিছু আইন রয়েছে, সেই সমাজের কিছু রুলস রয়েছে, সে একটা ধর্মে আছে, সেই ধর্মের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সে চাইলেই এখন একজনকে গিয়ে মারামারি করতে পারবে না, একজনকে সে কোপাইতে পারবে না, এই তার হিংস্রতা সে প্রকাশ করতে পারবে না। কেন পারবে না? কারণ সমাজ তাকে সেই অধিকার দেয় নাই, সমাজ তাকে বলে নাই যে তুমি চাইলে একজনকে মারতে পারবা। তার মানে সমাজের আইনের কারণে, ধর্মীয় আইনের কারণে সে চাইলেই তার এই হিংস্রতা প্রকাশ করতে পারছে না। সে চাইলেই কাউকে মারতে পারতেছে না, সে চাইলেই কাউকে পিটাপিটি করতে পারতেছে না, সে চাইলেই কাউকে কি করতে পারতেছে না, কোপাইতে পারতেছে না। কিন্তু এটা তার কিন্তু বৈশিষ্ট্য। এইবার যেহেতু সে পারে না, যেহেতু সে এটা সুযোগটা পায় না, যখন সে সুযোগ পায় তখন এই হিংস্রতা সে প্রকাশ করে। কথা বুঝেছ? এইটা সে বলেছে যে মানুষ যখনই সুযোগ পায়, যখনই একটু একটু ফাঁক ফোকর পায়, এই যে তার মধ্যে যে হিংস্রতাটা রয়েছে, এই হিংস্রতাটা সে প্রকাশ করে।
কিভাবে প্রকাশ করে? প্রমাণটা দিই। ধরো রাস্তার মধ্যে একটা চোর ধরা পড়েছে, একটা ছিনতাইকারী ধরা পড়েছে। এইবার এই ছিনতাইকারী ধরো চুরি করেছে একজনের কাছ থেকে, চোর একজনের কাছ থেকে ছিনতাই করেছে, বা ছিনতাইকারী একজনের কাছ থেকে ছিনতাই করেছে। যখন তাকে ধরা হয়, দেখো সবাই মিলে পিটাচ্ছে, সবাই মিলে পিটাচ্ছে। রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তার কোনো কাজ নাই, সে জানেও না কি হয়েছে, সেও দেখবা কে পিটাচ্ছে, সেও দেখবা হুদাই, মানে হুদার মধ্যে একজন পিটাচ্ছে, সবাই পিটাচ্ছে। কেন পিটাচ্ছে সে নিজেও জানে না, কেন পিটাচ্ছে সে নিজেও জানে না, কিন্তু সে মারতেছে কেন? কারণ এই যে এটা তার ন্যাচারাল বৈশিষ্ট্য, হিংস্রতা। সে সুযোগ পাইছে, হিংস্রতা প্রকাশ করার কি পাইছে? সুযোগ পাইছে, সে হচ্ছে মারা শুরু করছে। এইটা সিগমুন্ড ফ্রয়েড বলে গেছে আরো 100 বছর আগে, যে মানুষের মধ্যে হিংস্রতা রয়েছে, এবং মানুষ যখন হচ্ছে সুযোগ পায়, সে হিংস্রতা প্রকাশ করে। এটা তুমি খেয়াল করবা, যখন ওই যে গ্রামে গ্রামে মারামারি লাগে, যেমন ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়া আমরা দেখি না, ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি করে, কি নিয়ে মারামারি করে? লুডু খেলা নিয়ে মারামারি করে। কি নিয়ে মারামারি করে? একজন আরেকজনের ক্ষেতে, এক গরু গিয়ে আরেক ক্ষেতের ধান খেয়ে বলছে, এই নিয়ে মারামারি করে। এখন গরু ধান খাইছে একজনের ক্ষেতের, গরু হচ্ছে একজনের, মারামারি করবে তারা দুইজন, কিন্তু পুরো গ্রামে গ্রামে মারামারি। বাকিদের কেন মারামারি? হুদাই মারামারি, জানেও না এই মারামারি লাগছে, উমুক গ্রামের সাথে মারামারি শুরু কর। কেন মারামারি নিজেও জানে না, কিন্তু মারামারি করে। এইটা হচ্ছে মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য, হিংস্রতা। এটা কে বলে গেছে? সিগমুন্ড ফ্রয়েড। আরেকটা কথা সে বলে গেছে, আমি ভাই ব্রাহ্মণবাড়িয়ার, আচ্ছা আচ্ছা খেয়াল করবো। আরেকটা বৈশিষ্ট্যের কথা সে বলে গেছে, সেক্সুয়াল ইনস্টিংক্ট। সে বলেছে এই বৈশিষ্ট্যটাও মানুষের মধ্যে রয়েছে। মানুষ যখনই সুযোগ পায়, এই যে মেয়েরা রেপের শিকার হয়, তাই না, ধর্ষণের শিকার হয়, কেন হয়? ওই যে যে সুযোগটা পায়, যে তার এই সেক্সুয়াল ইনস্টিংক্টটাকে কন্ট্রোল করতে না পারে, সে করে কি? সে এই যে তার এই সেক্সুয়াল ইনস্টিংক্টটা প্রকাশ করে, যার কারণে আমাদের সমাজে কি হয়? ধর্ষণ হয়। এবং সে বলেছে এই দুইটা মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য, এবং মানুষ যখনই সুযোগ পায় এই দুইটা সে প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু সমাজের আইনের কারণে, রাষ্ট্রীয় আইনের কারণে, এবং ধর্মীয় বাধা নিষেধের কারণে মানুষ তার এই দুইটা বৈশিষ্ট্যকে কি করতে পারে না? প্রকাশ করতে পারে না। এইবার যেহেতু এই দুইটা মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য, খেয়াল করবা, যেহেতু এই দুইটা মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য, ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়া পাশে লিখে দেওয়া, 01609815558, খেয়াল করবা। তাহলে এইবার সে বলেছে যেহেতু মানুষ তার এই বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে না, সে কি করে? তার এই দুইটা বৈশিষ্ট্যকে বা তার এই দুইটা আকাঙ্ক্ষাকে সে প্রকাশ করে স্বপ্নের মাধ্যমে। এবার স্বপ্নের মাধ্যমে তুমি যদি পুরো গ্রামের মানুষকে পিটাও, তোমার কেউ কিছু বলবে? তুমি স্বপ্নের মাধ্যমে পাশের বাসার সকিনারে নিয়ে ঘুরে বেড়াও, কেউ তোমারে কিছু বলবে? তুমি স্বপ্নের মাধ্যমে তোমার যে শত্রু, তারে একবারে পিটাইয়া মনে করে যে ফাটাফাটা করে ফেলেছো, কেউ কিছু বলবে? বলবে না। কোনো মামলা হবে না, কোনো কিছু হবে না, তোমার এগেইনস্ট কিছু বাফলিং মানে হতবুদ্ধিকর, হতভম্ব হওয়া, খেয়াল করবা, কিছুই হবে না। তো এইটা সে বলেছে যে এই যে তার সাইকো অ্যানালাইটিক থিওরি, ধরতে পেরেছো? তার সাইকো অ্যানালাইটিক থিওরির মেন মানেটা কি? তার এই সাইকো অ্যানালাইটিক থিওরিতে সে বলেছে যে মানুষের দুইটা বৈশিষ্ট্য রয়েছে, হিংস্রতা এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট। এই দুইটা বৈশিষ্ট্য মানুষ তার বাস্তব জীবনে প্রকাশ করতে পারে না, পারে না দেখে মানুষ এই দুইটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। কিসের মাধ্যমে প্রকাশ করে? স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। এইটাকে বলা হয় সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। কি বলা হয় ভাইয়া? সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। যেমন দেখো, সিগমুন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিম সাজেস্ট দ্যাট ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে প্রতিরূপ অফ আনকনসিয়াস ডিজায়ার্স। ভাইয়া আনকনসিয়াস মানে হচ্ছে অবচেতন, আনকনসিয়াস মানে হচ্ছে অবচেতন, আর ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা। মানে যেই আকাঙ্ক্ষাটা আমরা মনে মনে চাই কিন্তু সচেতন ভাবে চাই না, বুঝছো? অবচেতন মনে চাই, ঠিক আছে, সচেতন মনে চাই না, অবচেতন মনে, আমার মন চাচ্ছে ভেতরে 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 ভেতরে, আমি উপরে উপরে চাচ্ছি না। এটাকে বলা হয় আনকনসিয়াস ডিজায়ার্স এবং আনকনসিয়াস থটস, চিন্তা এবং হচ্ছে মোটিভেশন। সে বলেছে এই যে আমাদের স্বপ্ন, আমাদের যে অবচেতন আকাঙ্ক্ষাগুলো আছে, যে আকাঙ্ক্ষাগুলো আমরা প্রকাশ করতে পারি না, সেই আকাঙ্ক্ষাগুলোকে আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। ধরতে পেরেছো ভাইয়া? তারা বলেছে according to Freud, people are driven by aggressive and sexual instinct. এই যে দেখো, এই দুইটার কথা আমি বলেছি এতক্ষণ ধরে, যে এক্সপ্লেন করেছি। সে বলেছে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা ন্যাচারাল বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, একটা হচ্ছে সেক্সুয়াল ইনস্টিংক্ট। এই দুইটা বৈশিষ্ট্যের কথা আমি এতক্ষণ এক্সপ্লেন করতেছিলাম। বলেছে দ্যাট আর রিপ্রেসড। ভাইয়া রিপ্রেসড মানে হচ্ছে দমন করে রাখা বা আটকায় রাখা।
দমন করে রাখা বা আটকায় রাখা। খেয়াল করো, এখন তুমি এই দুইটা বৈশিষ্ট্য তুমি চাইলেই তো যেখানে সেখানে প্রকাশ করতে পারবা না। যেহেতু পারবা না, তোমার কাজ কি? তুমি আটকায় রাখো। এটাকে হচ্ছে কি করো? আটকায় রাখো। বা এখানে স্বপ্নের ইমাজিনেশন সেম বলেছে? না ভাইয়া, সেম বলে নাই, খেয়াল করবা। আচ্ছা, ড্রাইভের মানে হচ্ছে তাড়িত হওয়া। কথা বুঝতে পেরেছো? তাড়িত হওয়া, যে মানুষ, প্রত্যেকটা মানুষ তাড়িত হয় কি দিয়ে? হিংস্রতা দিয়ে এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট দিয়ে সে হচ্ছে কি হয়? তাড়িত হয়। তারপর হচ্ছে বলেছে রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। বলেছে আমরা আমাদের সচেতন মনে বা সচেতন ভাবে আমরা আমাদের এই দুইটা বৈশিষ্ট্যকে কি করে রাখি? রিপ্রেসড করে রাখি, দমন করে রাখি, আটকায়া রাখি। হোয়াইল দিস থটস, যেহেতু এই স্বপ্নগুলো বা এই চিন্তাগুলো আর নট কনসিয়াসলি এক্সপ্রেসড, আমরা সচেতন ভাবে প্রকাশ করতে পারি না, দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু অ্যাওয়ারনেস ভিয়া ড্রিমস। তারা এই স্বপ্ন বা এই বৈশিষ্ট্য দুইটা বের হয়, প্রকাশ হয়। কিসের মাধ্যমে প্রকাশ হয়? স্বপ্নের মাধ্যমে প্রকাশ হয়। কথা বুঝতে পেরেছো? সিম্পল কথা। তাহলে মানুষের মধ্যে হিংস্রতা রয়েছে, মানুষের মধ্যে সেক্সুয়াল ইনস্টিংক্ট রয়েছে, এই দুইটা জিনিস মানুষ প্রকাশ করতে পারে না। পারে না দেখে এই দুইটা কিসের মাধ্যমে প্রকাশ হয়? স্বপ্নের মাধ্যমে প্রকাশ হয়। আই হোপ যে ধরতে পেরেছো। এবং এই যে সাইকো অ্যানালাইটিক থিওরি, এই সাইকো অ্যানালাইটিক থিওরি সে দিয়েছে তার বিখ্যাত একটা বইয়ের মধ্যে, যে বইটার নাম হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বা স্বপ্নের ব্যাখ্যা। এই বইটার কথা মাথায় রাখবা। আমরা মাথায় রাখবো প্রথম থেকে। বিখ্যাত মনোবিজ্ঞানী, তার নাম কি? সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েডের বিখ্যাত বইয়ের নাম কি? দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। সেই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইয়ে সে একটা স্বপ্নের সম্বন্ধে থিওরি দিয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে সাইকো অ্যানালাইটিক থিওরি। এই সাইকো অ্যানালাইটিক থিওরিতে সে কি বলেছে? সে বলেছে মানুষের দুইটা বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? অ্যাগ্রেসিভনেস এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট। সে বলেছে এই দুইটা বৈশিষ্ট্য মানুষ বাস্তব জীবনে বের করতে পারে না, প্রকাশ করতে পারে না, যেখানে সেখানে করতে পারে না। তাই সে এই দুইটাকে সে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে। আই হোপ যে আমরা ক্লিয়ার। বলেছে ফ্রয়েড রোড দ্যাট ড্রিমস আর ডিসগুইসড। ডিসগুইসড মানে হচ্ছে, ডিসগাইসড মানে হচ্ছে লুকায়িত থাকা, ফুলফিলমেন্টস পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস। বলেছে আমাদের যে দমন করে রাখা, দেখো একটাকে বলেছে না, রিপ্রেসড মানে কি করে রাখা? দমন করে রাখা। আমাদের যেসব দমন করে রাখা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আমরা লুকায়িত ভাবে প্রকাশ করি কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। কারণ স্বপ্নের মাধ্যমে তুমি যদি সেটাকে প্রকাশ করো, কেউ জানবে না। তুমি স্বপ্নের মাধ্যমে একজনকে গিয়ে মারতেছ, কেউ জানবে? জানবে না। স্বপ্নের মাধ্যমে তুমি কোপাকুপি করতেছ, কেউ কি জানবে? কেউ জানবে না। কথা বুঝতে পেরেছ? স্বপ্নের মাধ্যমে তুমি যাই করো না কেন, কেউ জানবে না। তো এই জন্য বলেছে যে আমাদের এই জিনিসটা বা এই যে আমাদের দমন করে রাখা আকাঙ্ক্ষা, এইটা আমরা লুকায় লুকায় প্রকাশ করি কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। তার বলেছে ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিমস ইন্টারপ্রিটেশন। বলেছে স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে থিওরিটা, সেটার নাম হচ্ছে এই সিগমুন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালাইটিক থিওরি। এটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। মেহেক শিকদার বলেছে আজকে মাত্র 42 জন। তার কারণটা হচ্ছে একটা ট্র্যাপ। কোন ট্র্যাপ? ওই যে পরীক্ষা পিছানো ট্র্যাপ। বারবার একটা কথা বলেছিলাম, একটা ভিডিও আমি এটার উপরে করেছি, যে পরীক্ষা 1 মাস পিছাইছে, এটা তোমার জন্য সুযোগ হইতে পারে, এটা তোমার জন্য একটা ট্র্যাপ বা ফাঁদ হইতে পারে। এবং আমি যেটা দেখলাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট সে ফাঁদে পড়ে গেছে। তুমি এই 1টা মাস এক্সট্রা সময়কে যদি পড়াশোনা করে কাজে লাগাও, এটা তোমার জন্য সুযোগ। এই 1টা মাস সময়কে মাথায় রেখে তুমি যদি পড়াশোনা ছেড়ে দাও, তুমি যদি পড়াশোনায় ব্রেক নাও, তুমি যদি পড়াশোনায় বিরতি দাও, যে আবার পরে পড়াশোনা করবো না, এটা তোমার জন্য ফাঁদ, তোমার জন্য ট্র্যাপ। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই ট্র্যাপে অলরেডি পড়ে গেছে। কারণ তারা অলরেডি ক্লাস বাদ দিয়ে চিল করা শুরু করছে। কেন শুরু করেছে? কারণ 1 মাস সময় বেশি পাইছে, তাই 1 মাস সময় বেশি আছে, পরে গিয়ে পড়াশোনা করবো না। এই ভুলটা যারা করতেছে, তারা ভালো রেজাল্ট করতে পারবে না। এবং এই ভুলটা না করে যারা এই সময়টাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে, তারা ভালো রেজাল্ট করবে এবং করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, যে সিগমুন্ড ফ্রয়েডের এই থিওরিটা অনেক বেশি কি পেয়েছে ভাইয়া? অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এবার আসো, একদম ঠিক বলেছেন স্যার। আমি তো বলেছি যে আমি জানি এই কাজটা হয়, আমি জানি এই কাজটা হয়। কারণ অনেকে একবারে একটা প্যাটার্নে পড়াশোনা শুরু করতেছিল, সেই প্যাটার্নের মধ্যে হুট করে যখন শুনছে পরীক্ষাটা পিছাই গেছে, তার পড়াশোনা লাটে উঠছে। সে চিন্তা করছে আমার 1 মাস সময় বেশি আছে, পড়বো নে। এই যে পড়বো নে, ওই সময় আর আসবে না, সেই পড়াশোনা আর হবেও না, রেজাল্ট আর কি হবে না? ভালো হবে না। তো এই ভুলটা করো না ভাইয়া। কথা বুঝতে পেরেছো?
আচ্ছা, তারা 1 মাস পর থেকে পড়বে। হ্যাঁ, আমি তো এটাই বললাম যে তারা আবার 1 মাস পর থেকে পড়াশোনা করবে। চলো আমরা হচ্ছে এই যে এতক্ষণ ধরে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা পড়ার পরে এই প্যাসেজ থেকে যে আমাদের সিন কম্পারিজন থেকে আমাদের যা যা আসে, আমাদের সিন কম্পারিজন থেকে কি আসে? এমসিকিউ আসে, শর্ট কোশ্চেন আসে, ফ্লো চার্ট আসে, সামারি আসে। সেটা আমরা পারি কিনা সেটা আমরা চলো দেখি। কথা বুঝতে পেরেছো? আবারও বলতেছি, যারা যারা ক্লাসে আসো তারা অ্যাটলিস্ট ক্লাসটা শেয়ার করে দিও। কথা বুঝতে পেরেছো? আমার মনে হয় 40-42 জনও তোমরা যদি ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা সবার মধ্যে পৌঁছায় যাবে। আমি চাই যে ক্লাসটা আমি ফ্রি নিচ্ছি, আমার একটাই কাজ, আমি এই যে ফ্রি হিসাবেও যত টাকা সার্ভিস দিচ্ছি, মানুষ পেইডের মধ্যে এতটা সার্ভিস দেয় না, এতটা সিরিয়াসলি বা এতটা রেগুলারলি ক্লাস নেয় না। আমি নিচ্ছি। আই লাভ ইউ অল। আমি চাই তোমরা পরীক্ষাটা ভালো রেজাল্ট করো। সো আমি এটা এক্সপেক্ট করি যে তোমরা আমাকে ভালোবেসে ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা, তোমার নিজের জন্যই সুবিধা। তুমি ক্লাসটা আজকে টাইমলাইনে রেখে দেওয়া মানে আগামী 1 মাস পরেও তুমি ক্লাসটা আবার রিপিট দেখতে পাচ্ছ, আমি যখন পরে আবার রেকর্ডের আপলোড দেবো সেটাও তুমি দেখতে পাচ্ছ। কথা বুঝতে পেরেছো? সো এইটুকু আমার মনে হয় তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে না, বা অনেক কিছু হয়ে যাবে না তুমি যদি ক্লাসটা শেয়ার দাও। তুমি ক্লাসটা শেয়ার দিলে তোমার নিজের জন্য ভালো। আমার যেটা মনে হয়, তোমার নিজের টাইমলাইনে থাকলো, তুমি পরবর্তীতে দেখে নিতে পারলা। কথা বুঝতে পেরেছো? এবং আমি অলরেডি খুশি হব, বা আমি অবশ্যই খুশি হব যে না, আমার ভাই ব্রাদার গুলো, তাদের জন্য আমি পরিশ্রম করতেছি, আমি তাদের জন্য একটা কিছু করতেছি, তারাও আমাকে ভালোবেসে ক্লাসটা শেয়ার দিতেছে। আচ্ছা, পারপাস এন্ড ফাংশন অফ ড্রিম। পারপাস মানে হচ্ছে আনসার দিয়েছো না? ভালো হয়েছে, টাইম পিসেছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এবং আমি হচ্ছে সামনে কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন সলভ করাবো। কথা বুঝতে পেরেছো? বোর্ড প্রশ্ন সলভ করাবো। কথা বুঝতে পেরেছো? তো সেটা নিয়ে তোমরা টেনশন করো না, তোমরা জাস্ট একটু পড়াশোনা করো, খেয়াল করো। তাহলে যেটা বলছিলাম, ইন হুইচ ইস্যু রিসার্চার্স ডিফার এ লট, বলেছে কোন ব্যাপারটাতে রিসার্চার যারা, গবেষক যারা, তাদের মধ্যে অনেক বেশি ডিফার হয়েছে। ডিফার মানে মত পার্থক্য হয়েছে, মানে এক একজন এক এক কথা বলতেছে। খেয়াল করবা, তাহলে স্বপ্নের কোন ব্যাপারে আমাদের অনেক বেশি মত পার্থক্য রয়েছে লেখকদের মাঝখানে? একটু কমেন্ট করো ভাইয়া, আমি আনসারটা বলে দিব। আমি জাস্ট দেখতে চাই যে আমি যে আসলে প্যাসেজটা পড়াইছি তোমরা কতটুকু ধরতে পেরেছো। তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করবো ভাইয়ারা। হ্যাঁ, আচ্ছা, অনেকেই কমেন্ট অলরেডি করেছো। পারপাস এন্ড ফাংশন অফ ড্রিম, পারপাস এন্ড ফাংশন অফ, ভেরি গুড ভেরি গুড। ভাইয়া কমেন্ট করার চেষ্টা করো ভাইয়া। খুব কঠিন কিছু না, আমার মনে যদি একটু মনোযোগ দিয়ে থাকো, এটা তোমাদের কাছে একদম পানির মতো সহজ লাগার কথা। হ্যাঁ, পারপাস এন্ড ফাংশন অফ ড্রিম। থ্যাংক ইউ ভাইরা যারা কমেন্ট করেছো, ভেরি গুড। খেয়াল করো, একটা রেসপন্স করবো। এইবার খেয়াল করো, ডাইমেনশন মানে হচ্ছে স্বপ্নের মাত্রা। আমরা স্বপ্নের মাত্রা নিয়ে কোনো কথাই পড়ি নাই। বলেছে হ্যাজার্ড অফ ড্রিম, হ্যাজার্ড মানে হচ্ছে দুর্যোগ অবস্থা। স্বপ্নের কোনো দুর্যোগ অবস্থা আমরা এখন পর্যন্ত পড়ি নাই। 2 নম্বরে বলেছে পারপাস এন্ড ফাংশন অফ ড্রিম। 3 নম্বরে বলেছে ইসেনশিয়াল অফ ড্রিম। বলেছে স্বপ্নের গুরুত্ব নিয়ে লেখকদের মধ্যে কোনো বিবাদ রয়েছে, বিভ্রান্তি রয়েছে? ওই রকম বিভ্রান্তি তাদের মধ্যে নাই। আমরা একটা জিনিসের ক্ষেত্রে দেখেছি যে এই যে স্বপ্নের যে পারপাস, স্বপ্নের যে উদ্দেশ্য এবং স্বপ্নের যে কাজ, এইটা নিয়ে গবেষকদের মধ্যে অনেক বেশি মত পার্থক্য রয়েছে। কোন গবেষকের মতে স্বপ্ন দেখার কোনো কারণই নাই, বা স্বপ্নের কোনো উদ্দেশ্যই নেই। কোন গবেষকের মধ্যে স্বপ্নের কোনো কাজ নাই, তাই না? কোন গবেষকের মধ্যে স্বপ্ন আমাদের কি করে? আমাদের ইমোশনাল, আমাদের শারীরিক উন্নতি করে। আবার কোন গবেষকের মতে, খেয়াল করবা, স্বপ্ন আমাদের কি করে? এই যে স্বপ্ন আমাদের ভিতরের দমন করে রাখা ইচ্ছাকে পূরণ করে, তাই না? তাহলে এই যে আমাদের বিভিন্ন লেখকের বিভিন্ন ধরন বা বিভিন্ন থিওরি কি সম্বন্ধে? পারপাস এন্ড ফাংশন সম্বন্ধে। আচ্ছা, তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বলেছে এইখানে কোন সেন্টেন্সটা সঠিক? তোমরা একটা আনসার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, পানি খান, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, পরের আনসার দেওয়ার চেষ্টা করো। উই লাভ ইউ টু স্যার, আমিও তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। তো ক্লাসটা শেয়ার দিয়ে আর একটু ভালোবাসা দেখাই দিও ভাইয়েরা। হ্যাঁ, আচ্ছা, বি নাম্বারটা একটু আনসার দেওয়ার চেষ্টা করো ভাইয়েরা। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে কোন কথাটা সঠিক? 4টা কথা বলেছে, 4টা কথার মধ্যে কোন কথাটা সঠিক? উই আর অফেন পাজলড, রুষা বলেছে। আনিকানু বলেছে উই আর ভেরি অফেন পাজলড। ওকে, বাকির আনসার দেওয়ার চেষ্টা করবো। আমি এখনই আনসারটা বলে দেবো, তোমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করো। আনসার দেওয়ার চেষ্টা করো ভাইরা। আচ্ছা, এই খান বলেছে টু হচ্ছে কোনটা? আচ্ছা, ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস ডিজায়ার্স। ওকে, এই খানের মধ্যে হচ্ছে টু। বাকিরা একটু আনসার দেওয়ার চেষ্টা করবো ভাইরা। আচ্ছা, বাকিরা কি হারিয়ে গেল নাকি ভাইরা? ওকে, খেয়াল করো ক্লায়েন্টগুলো কি বলেছে। দেয়ার ইজ এ ডেফিনিট রিজন অফ ড্রিমিং। বলেছে স্বপ্নের কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। আমরা
একটু আগেই পড়ে আসছি, স্বপ্নের নির্দিষ্ট কারণ তো দূরের কথা, স্বপ্নের অ্যাকচুয়াল কারণ সম্বন্ধে মানুষের জানা নাই। যেহেতু মানুষের স্বপ্নের অ্যাকচুয়াল কারণ সম্বন্ধেই জানা নাই, আচ্ছা সেই ক্ষেত্রে, আচ্ছা অনেকে আনসার দিয়েছে 2 2 2, আচ্ছা 2 হচ্ছে 4। ওকে, তাহলে এই যে যেহেতু মানুষের স্বপ্নের অ্যাকচুয়াল কারণ সম্বন্ধে জানা নাই, তাহলে তার নির্দিষ্ট কারণ বলে কোনো কথা আছে? কোনো কথা নাই। সেকেন্ড বলেছে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস ডিজায়ার্স। বলেছে কনসিয়াস মানে কি? সচেতন। বলেছে আমাদের যে সচেতন আকাঙ্ক্ষা সেইটাকে প্রকাশ করে হচ্ছে কি? স্বপ্ন। ভাইয়া আমরা আগের প্যাসেজ, আগের ইয়াতে পড়ে আসছি যে স্বপ্ন আসলে কনসিয়াস না, স্বপ্ন আসলে আনকনসিয়াস ডিজায়ার্স। আনকনসিয়াস ডিজায়ার্স, অবচেতন আকাঙ্ক্ষা, নট সচেতন আকাঙ্ক্ষা। আবারও বলতেছি অবচেতন আকাঙ্ক্ষা, নট সচেতন আকাঙ্ক্ষা। তার মানে আমাদের বি নাম্বারটা হওয়ারও চান্স নেই। সি নাম্বার বলেছে সায়েন্টিস্ট হ্যাভ বিন রিসার্চিং ড্রিমস ফর থাউজেন্ড অফ ইয়ার্স। গবেষকরা হাজার হাজার বছর ধরে স্বপ্ন নিয়ে গবেষণা করছে। এইটা একটা মিথ্যা কথা। কারণ আমরা একটু আগেই পড়ে আসছি যে রিসেন্টলি বা কিছুদিন আগেই মাত্র স্বপ্ন নিয়ে কি শুরু হয়েছে? গবেষণা শুরু হয়েছে। তার মানে যেহেতু কিছুদিন আগেই মাত্র স্বপ্ন নিয়ে গবেষণা শুরু হয়েছে, তার মানে হাজার হাজার বছর ধরে সায়েন্টিস্টরা এটা নিয়ে কি করছে না? গবেষণা করছে না। তার বলেছে উই আর ভেরি অফেন পাজল বাই দ্য কন্টেন্ট অফ ড্রিম। হ্যাঁ, এইটা হচ্ছে শতক কথা। এই লাইন আমরা হাজারবার কয়েকবার পড়েছি যে মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখে হতভম্ব হয়ে যাই, আমরা হতভম্ব হয়ে যাই, আমরা হতবুদ্ধিকর হয়ে যাই, কি করব তা আমরা বুঝতে পারি না। কখন? স্বপ্নের মধ্যে। তার মানে এই যে স্বপ্নের মধ্যে আমরা হতবুদ্ধিকর একটা সিচুয়েশনে পড়ে যাই, এইটাকে বলা হয় পাজলড। তার মানে এই ঘটনাটা সত্য, এইটা স্বপ্নের মধ্যে আমাদের কি ঘটে। কথা বুঝতে পেরেছ? তারপরে আসো, আমাদের কি বলেছে? দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ আ ড্যাশ। বলেছে এই যে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, এই বইটার কথা আমরা একটু আগে পড়ে আসছি। বলেছে এই বইটা আসলে কিসের বই? প্রথমে বলেছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল মানে কি? জীব জন্তু বিষয়ক বই, তাই না? জীব জন্তু বিষয়ক বই, অবশ্যই সেটা না। 2 নাম্বার হচ্ছে থিওরিটিক্যাল, তাত্ত্বীয় বই, এটা হইতে পারে। সি নাম্বার হচ্ছে ডিটেকটিভ, গোয়েন্দা বই, না এটা কোনো গোয়েন্দা বই না। গথিক, বর্বর বইও না। এটা কোন বই? এটা থিওরিটিক্যাল বই। কেন? কারণ এই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমের মধ্যে আমরা থিওরি পাইছি। কি থিওরি? ওই যে সাইকো অ্যানালাইটিক থিওরি। কি পাইছি ভাইয়া? সাইকো অ্যানালাইটিক থিওরি। ব্লেক্সলি। গুড ভাইয়া, ভালো আনসার, সঠিক আনসার দিয়েছো, তাই ভেরি গুড। খেয়াল করবা, এটার মধ্যে আমরা হচ্ছে থিওরি পেয়েছি। আর যেই বইয়ে আমরা থিওরি পাই সেটাকে আমরা কি বই বলবো? থিওরিটিক্যাল বুক। অবশ্যই এটার মধ্যে আমরা থিওরি পাইছি না, ওই যে সাইকো অ্যানালাইটিক থিওরি। কোন বইয়ের মধ্যে পাইছি? ইন্টারপ্রিটেশন অফ ড্রিম বইয়ের মধ্যে। তাহলে যে বইয়ের মধ্যে আমরা থিওরি পাই তাকে আমরা বলি থিওরিটিক্যাল বুক। পরে দেখো, when the image thought emotion of dream experience। বলেছে কখন আমরা এই যে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে আমরা ছবি দেখি, চিন্তা দেখি অথবা ইমোশনস দেখি, কখন দেখি? আফটার স্লিপ, ঘুমানোর পরে, ঘুমানোর পূর্বে, নাকি ঘুমানোর সময়? অবশ্যই ঘুমানোর সময়। এমন তো হয় না যে চেয়ে আসি, চেয়ে চেয়ে স্বপ্ন দেখতেছি। আচ্ছা, এমন তো হয় না। আমরা কখন স্বপ্ন দেখি? আমরা স্বপ্ন তখনই দেখি যখন আমরা ঘুমাই। তার মানে কি হবে? ডিউরিং স্লিপ। আবার বলতেছি ডিউরিং, আফটার স্লিপ না ভাইয়া, ডিউরিং স্লিপ। যখন আমরা ঘুমাই তখনই আমরা কি দেখি? তখনও আমরা স্বপ্ন দেখি, এর বাইরে না। স্বপ্ন ঘুমানোর পরেও দেখি না, বা ঘুমানোর আগেও দেখি না, যখন ঘুমাই তখনই দেখি। তারপর দেখো, সিগমুন্ড ফ্রয়েড ওয়াজ এ ড্যাশ। আচ্ছা, সিগমুন্ড ফ্রয়েড কি একজন ফিজিসিস্ট ছিল? মানে শরীরের বা শারীরিক ডাক্তার, একজন নিউরোটেক ছিল, মানে যে হচ্ছে স্নায়ু নিয়ে কাজ করে? না। সে কি একজন পালমিস্ট বা গণক ছিল? না। সে কি ছিল? সে একজন সাইকোলজিস্ট ছিল। বলেছি না, সাইকোলজির জনককে, খেয়াল করবো, সাইকোলজির জনককে, সাইকোলজির জনকই হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। আমরা যারা ভার্সিটিতে, তোমরা যারা আসবা, পড়বা, ভার্সিটিতে ওঠার পরে তোমরা যদি সাইকোলজি সাবজেক্টটাকে পড়ো, মনোবিজ্ঞান যাকে আমরা বলি বাংলায়, অনেকের ইন্টারে আছে, যারা মানবিকে আছো তোমাদের সাবজেক্ট আছে মনোবিজ্ঞান। তো এই মনোবিজ্ঞানের জনকই হচ্ছে কি? আমাদের এই সিগমুন্ড ফ্রয়েড। তার মানে সে একজন কি? সে একজন সাইকোলজিস্ট। খেয়াল করবো, সে একজন সাইকোলজিস্ট। ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। খেয়াল করবো। তারপরে এই যে আমাদের শর্ট কোশ্চেন, 5টা শর্ট কোশ্চেন আমাদের থাকে প্রত্যেকটা প্যাসেজ থেকে। চলো আমরা সেই শর্ট কোশ্চেন গুলো দেখি, যে শর্ট কোশ্চেনে আমাদের কি বলেছে। আমি আনসার লিখে দিব, এবং আনসার লিখে দেওয়ার পর স্লাইডও তোমাদেরকে দিয়ে দিব, কোনো টেনশন করার দরকার নেই। দেখো বলেছে, হোয়াট পারপাস ইজ ড্রো ড্রিম সার্ভ অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স।
বলেছে গবেষকদের মতে স্বপ্নের পারপাজেস কি বা উদ্দেশ্য কি। খেয়াল করো, স্বপ্নের উদ্দেশ্য কি কাদের মতে? গবেষকদের মতে। এখন এটাকে তুমি যদি এক্সপ্লেন করতে চাও, প্রথমত তোমাকে লিখতে হবে some researchers said dreams have no real purpose। দেখবে এই লাইনটা কিন্তু আমরা পড়েছি যে কিছু গবেষকদের মতে স্বপ্নের কোনো উদ্দেশ্যই নাই, স্বপ্ন আমরা হুদাই দেখি, স্বপ্নের কোনো কি নাই, উদ্দেশ্য নাই। বাট according to some researchers, dreams contribute to develop our mental and physical situation। এর নামটা পড়েছি না ভাইয়া, যে আমাদের শারীরিক এবং মানসিক উন্নতির জন্য স্বপ্নটা দরকার। কে বলেছে? কিছু গবেষক বলেছে। তাহলে কিছু গবেষক বলেছে স্বপ্নের কোনো উদ্দেশ্যই নেই, আর কিছু গবেষক বলেছে না, স্বপ্নের উদ্দেশ্য রয়েছে, স্বপ্ন আমাদের শারীরিক এবং মানসিক উন্নতি সাধন করে। কথা বুঝতে পেরেছ? পরেরটাতে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রিম অ্যান্ড নাইটমেয়ার। ড্রিম মানে কি? স্বপ্ন। নাইটমেয়ার মানে কি? দুঃস্বপ্ন। বলেছে স্বপ্ন এবং এই দুঃস্বপ্নের মধ্যে পার্থক্য কি। খেয়াল করবা, একটা ক্রিয়েটিভ প্রশ্ন অনেকটা, যে স্বপ্ন এবং দুঃস্বপ্নের মধ্যে পার্থক্য কি। স্বপ্ন কি? ড্রিমস ক্যান বি ইমেজেস, ছবি, থট, আমরা পড়ে আসছি না, অ্যান্ড ইমোশনস দ্যাট উই সি ডিউরিং স্লিপ। বলেছে স্বপ্ন, আমি বললাম স্বপ্ন হচ্ছে আমাদের কিছু ছবি, কিছু চিন্তা, কিছু ইমোশন যেগুলো আমরা স্বপ্নের ঘুমের মধ্যে দেখি। তারপরে দেখো, খেয়াল করবা, ড্রিমস স্বপ্ন ক্যান বি সুইট, স্বপ্ন হইতে পারে মজাদার, ক্যান বি, আচ্ছা ক্যান বি আবার না লিখলাম, ক্যান বি সুইট, enjoyable, also horrible। খেয়াল করবা, তাহলে স্বপ্ন আমাদের হইতে পারে আনন্দদায়ক। খেয়াল করবা, স্বপ্ন আমাদের হইতে পারে হরিবল। হরিবল মানে কি? হরিবল মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার খারাপ হইতে পারে। তার মানে স্বপ্ন আনন্দদায়ক হইতে পারে, স্বপ্ন হরিবল হইতে পারে, খারাপও হইতে পারে। বাট নাইটমেয়ার, is always horrible and frightening। খেয়াল করবা, তার মানে পার্থক্যটা কি? আবারও বলে দিই, বাংলায় বলে দিই। পার্থক্যটা হচ্ছে স্বপ্ন আমরা কিছু ইমেজ দেখি, ছবি দেখি, এগুলোকে আমরা স্বপ্ন বলি। এই স্বপ্নগুলা আনন্দদায়ক হইতে পারে, সুইটও হইতে পারে, আবার ভয়ঙ্কর হইতে পারে। বাট দুঃস্বপ্ন হচ্ছে এমন কিছু স্বপ্ন যে স্বপ্নগুলো সবসময় হরিবল হবে এবং সবসময় ফ্রাইটেনিং হবে, মানে ভীতিকর হবে। মানে যেই স্বপ্ন দেখে আমরা ভালো কিছু পাবো না, যেই স্বপ্ন দেখে আমরা সবসময় ভয় পাবো, তাকে আমরা বলবো হচ্ছে দুঃস্বপ্ন। বলেছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। বলেছে এই প্যাসেজে আমরা স্বপ্নের কিছু বৈশিষ্ট্য পাই। কথা বুঝতে পেরেছ? কিছু ক্যারেক্টারিস্টিক্স পাই। কথা বুঝতে পেরেছ? কেমন ক্যারেক্টারিস্টিক্স? যেমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়েছিলাম যে ভিভিড মানে স্পষ্ট, আমি এটা শর্টে লিখলাম। আবার কিছু হচ্ছে অস্পষ্ট, তাই না? এইটা একটা বৈশিষ্ট্য। সেকেন্ড, কিছু স্বপ্ন হচ্ছে একদম ক্লিয়ার, এন্ড
আনক্লিয়ার, এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। আবার কিছু স্বপ্ন হচ্ছে তোমার জয়ফুল, আনন্দদায়ক, আবার কিছু স্বপ্ন হচ্ছে ফ্রাইটেনিং, ভীতিকর। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য তোমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবা বা ক্যারেক্টারিস্টিক্স, যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ড্রিমস হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক্স লাইক dreams can be vivid or vague, dreams can be clear or unclear, dreams can be joyful or frightening. স্বপ্ন স্পষ্ট হইতে পারে, অস্পষ্ট হইতে পারে, স্বপ্ন আনন্দদায়ক হইতে পারে, স্বপ্ন ভয়ানক হইতে পারে। তারপরে কি বলেছে, হোয়াট ইজ সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিম কনসিস্টেন্ট উইথ? খেয়াল করবা, সিগমন্ড ফ্রয়েডস ড্রিমস থিওরি, যদি বলি সিগমন্ড ফ্রয়েড dreams theory consisted with psychoanalytic perspective. খেয়াল করবা, psychoanalytic perspective, ওই যে বলেছি psychoanalytic perspective. It said, bacha, it describes human have two repressed wishes. Human have two repressed wishes that comes via dream. তাহলে এই যে সিগমুন্ড ফ্রয়েড, সে মানুষের দুইটা রিপ্রেসড উইশের কথা বলেছে, মানুষের দুইটা লুকায়িত আকাঙ্ক্ষার কথা বলেছে, যেই দুইটা আকাঙ্ক্ষা প্রকাশ পায় কিসের মাধ্যমে, চলে আসে সামনে, চলে আসে কিসের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। এটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের থিওরি। ডিফাইন ড্রিম ইন ইউর ল্যাঙ্গুয়েজ, বলেছে তোমার নিজের ল্যাঙ্গুয়েজে ড্রিমকে এক্সপ্লেইন করো, এটা নিজের মতো করবা। যেমন ড্রিমস ক্যান বি সাম ইমেজেস, thought, emotions that we see in dream, যেটাকে আমরা দেখি কিসের মাধ্যমে দেখি, স্বপ্নের মাধ্যমে দেখি। যেটা আরেকটু এক্সপ্লেন করতে পারবা নিজের মতো করে, যে স্বপ্ন কি, স্বপ্ন হচ্ছে কিছু ছবি, কিছু চিন্তা, যেগুলো হচ্ছে আমরা কিসের মধ্যে দেখি, আমরা হচ্ছে স্বপ্নের মধ্যে দেখি। এবং স্বপ্ন আমাদের কি করে, আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে কি করে, ডেভেলপ করে। এটা নিজের মতো করে একদম লিখবা। আসো, এটা গেল প্রশ্নের উত্তর। তারপরে দেখো একটা ফ্লো চার্ট। আমরা জানি আমাদের প্রত্যেকটা সিন কম্পারিজন থেকে একটা ফ্লো চার্ট আসে। এখন এই যে ফ্লো চার্টটা আমরা কিভাবে আনসার করব, খেয়াল করব। আমি ফ্লো চার্টের উপরে যদিও চিন্তা করেছি আলাদা একটা ক্লাস নিব, বাট তারপরও আমরা একটু আইডিয়া নিয়ে নিই যে আসলে এই যে ফ্লো চার্টটার আনসারটা হচ্ছে কিরকম হবে, বা এই ফ্লো চার্টটা আমরা হচ্ছে কেমনে আনসার করবো। খেয়াল করবো কি নিয়ে ফ্লো চার্টটা, রিড দ্য অ্যাবভ প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট অ্যাসপেক্ট মানে হচ্ছে দিক অফ ড্রিম। বলেছে স্বপ্নের কিছু দিক, স্বপ্নের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো, স্বপ্নের কিছু বৈশিষ্ট্য নিয়ে কি করো, আলোচনা করো, একটা ফ্লো চার্ট তৈরি করো। খেয়াল করো, একটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ। ফ্লো চার্টের নিয়ম হচ্ছে প্রথমটার মধ্যে যেহেতু B3 দিয়ে শুরু হয়েছে, তার মানে বাকি সবগুলো আমরা কি দিয়ে শুরু করব, B3 দিয়ে শুরু করব। সেকেন্ড হচ্ছে আপনার বাসাকে, আমার বাসা পরে বেটা। তারপরে দেখো প্রথমটার মধ্যে যেহেতু সংখ্যা দেওয়া আছে, তার মানে বাকি সবগুলো তো আমরা কি দিব, আমরা হচ্ছে সংখ্যা দিব। তাহলে প্রথমটার মধ্যে 1 আছে, পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা 5। এইবার খেয়াল করো, একটা ইনফরমেশন আমরা পাইলাম, এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। স্বপ্ন আমরা এক্সপিরিয়েন্স করি কিসের মাধ্যমে, এই ঘুমানোর মাধ্যমে। সেকেন্ড আমরা বলতে পারি filled with
জয়ফুল ইমোশন। ফিল্ড, ফিল্ড কেন দিয়েছি? কারণ এই ফিল্ডটা হচ্ছে বি থ্রি, যেহেতু প্রথমটার মধ্যে বি থ্রি আছে, তার মানে বাকিগুলোর মধ্যে আমরা কি দিয়ে শুরু করব? বি থ্রি দিয়ে শুরু করব। তাহলে খেয়াল করবা যে স্বপ্নের মধ্যে আমরা কি দেখি? আমরা কিছু আনন্দদায়ক অনুভূতি পাই, তাই না? তাহলে এই যে 3 নাম্বারটা, expected to be clear or আনক্লিয়ার। তার মানে স্বপ্ন কখনো হইতে পারে একদম স্পষ্ট, স্বপ্ন কখনো হইতে পারে হচ্ছে অস্পষ্ট। ভাইয়া ফ্লোচার্ট কি পাশে পাশে লিখবো নাকি নিচে নিচে? আচ্ছা খেয়াল করবা, বোর্ডের নিয়ম হচ্ছে ফ্লোচার্ট তুমি পাশে করলেও সঠিক, তুমি নিচে করলেও সঠিক, তবে একই লাইনে, একই লাইনে। ফ্লোচার্ট বোর্ড কোশ্চেন সলভ করে নিয়ে একটা ক্লাস নেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, ফ্লোচার্টের বোর্ড কোশ্চেন সলভ নিয়ে একটা ক্লাস আমি নিব ইনশাল্লাহ। আগে শিখাবো ফ্লোচার্টটা কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ফ্লোচার্টের উপর একটা ক্লাস নিব, বা ফ্লোচার্ট সলভের উপর একটা ক্লাস নিব। কথা বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবা, বোর্ডের নিয়ম হচ্ছে ফ্লোচার্টটা তুমি পাশে করলেও সঠিক, নিচে করলেও সঠিক, তবে একই লাইনে রাখতে হবে। নিচে করলেও একই লাইনে, পাশে করলেও একই লাইনে, সেকেন্ড লাইন করা যাবে না। তারপরে খেয়াল করো, তারপর আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ফোকাসড অন আওয়ার থিঙ্কিং। স্বপ্ন আমাদের চিন্তার মধ্যে ফোকাস করে। এই জন্য দেখবা আমরা যেই জিনিসটা নিয়ে হচ্ছে চিন্তা করি, আমরা যেই জিনিসটা নিয়ে হচ্ছে ভাবি বেশি, ওই জিনিসটা নিয়ে আমরা স্বপ্ন দেখি। কথা বুঝতে পেরেছো? আমাদের মাথার চিন্তাগুলোই বা আমরা যা যা ভাবি, ওই জিনিসটা আমাদের কিসের মাধ্যমে আসে? স্বপ্নের মাধ্যমে আসে। কথা বুঝতে পেরেছো? তারও বলেছে filled with frightening ইমেজেস। তার মানে কখনো স্বপ্নটা পুরো স্বপ্নের মধ্যে আমরা পাই জয়ফুল ইমোশন, কখনো স্বপ্নটা ভর্তি থাকে ফ্রাইটেনিং বা ভীতিকর ইমেজেস দিয়ে। খেয়াল করবা, আচ্ছা খেয়াল করবা ভীতিকর ইমেজেস দিয়ে। তারপরে খেয়াল করবা স্বপ্ন can be confused and puzzled। তাহলে স্বপ্ন কখনো হয় একদম কনফিউজিং, হতভম্ব করে দেওয়ার মতো, এবং পাজলড। তাহলে খেয়াল করো কিছু জিনিস, খেয়াল করো আমরা প্রথম বক্সকে ফলো করেছি, প্রথম বক্সে বিচি ছিল তাই বিচি দিয়ে করেছি, প্রথম বক্সে সংখ্যা ছিল তাই বাকি সবগুলো সংখ্যা দিয়ে করেছি, প্রথম বক্সের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার ছিল, এজন্য আমরা বাকি সবগুলোতে কি দিয়েছি? ক্যাপিটাল লেটার দিয়েছি, এবং ফুল স্টপ দেই নাই, কারণ ফ্লোচার্টে কখনো ফুল স্টপ দেওয়া যায় না। এখনো বানাতে পারলাম না ফ্লোচার্ট, সমস্যা নেই, ফ্লোচার্ট শিখাই দিব, কোনো সমস্যা নেই, ফ্লোচার্ট আলাদা করে শিখাই দিব। খেয়াল করবো ফ্লোচার্টে কি ধাক্কা লাগে বা কিভাবে করা লাগে বা কি দেয়া যায় না, সবগুলোই হচ্ছে একে একে দেখাবো। এইবার হচ্ছে সামারাইজ দ্য পয়েন্ট। খেয়াল করবা এই সামারিটা এখন তোমরা পারবা না, যে একটা জিনিসকে সামারি করতে গেলে তোমরা যেটা করবা, ভুল করো, তোমরা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস রেখে অগুরুত্বপূর্ণ জিনিস সেগুলাকে হচ্ছে তোমরা মার্চ করো, তো যার কারণে তোমাদের সামারি ভালো হয় না। তো সেইটার জন্য আমি সামারির উপর আলাদা একটা ক্লাস নেওয়ার প্ল্যান করেছি ইনশাল্লাহ, আমি স্লাইড বানাচ্ছি। আচ্ছা তোমার কাজ হচ্ছে এখন এই যে সামারিটা আমি করে দিয়েছি, এইটা জাস্ট তুমি মাথায় রাখো। আমি এই স্লাইডটা দিয়ে দিব তোমাদেরকে, কথা বুঝতে পেরেছো? এই স্লাইডটা থেকে এই সামারিটা তুমি একটু জাস্ট পড়ে নিবা, একটু আইডিয়া নিবা যে একটা প্যাসেজের সামারি কেমন হইতে পারে। কথা বুঝতে পেরেছো? তোমার নিজের কষ্ট করে বানানো লাগবে না, তুমি এইটা জাস্ট আমি যেটা দিয়েছি এইটা হচ্ছে তুমি একটু মাথায় রেখো, সব পড়া লাগবে না, জাস্ট আইডিয়া নিও, মুখস্থ করো না, মুখস্থ কইরো না, জাস্ট আইডিয়া নিও যে আচ্ছা এই যে সামারিটা আসলে অ্যাকচুয়ালি সামারিটা এরকম হয়। কথা বুঝতে পেরেছো? তো সেইটার উপর একটু আইডিয়া নিও। কথা বুঝতে পেরেছো? জাস্ট এটা তোমাদেরকে আমি দিয়ে দিব পিডিএফ স্লাইড, তোমাদের কাজ হচ্ছে জাস্ট এটা একটু দেখে নেওয়া, আর কিছু করার দরকার নাই। আচ্ছা এই ছিল আমাদের ড্রিম প্যাসেজ, যেইটা নিয়ে আমরা আজকে হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি, এবং এই আলোচনার মাধ্যমে আমরা আজকে আমাদের ক্লাসটা ক্ষান্ত দিব। তবে আমি আজকে একটু ডিমোটিভেটেড হয়েছি, কারণ তোমাদের সিচুয়েশন দেখে, যেটা হচ্ছে প্রথম দিকে ক্লাসের মধ্যে যে রেসপন্সটা ছিল সেইটাই একেবারে নাই হয়ে গেছে যখনই ঘোষণা আসছে পরীক্ষা 1 মাস পিছাইছে। তো এইটা আমি এক্সপেক্ট করি নাই যে তোমরা এতটাও আসলে
গাফলতি করবা আসলে, কারণ তোমরা আছো, তোমরা সিরিয়াস, ঠিক আছে। সামারি বেশি লিখলে মার্ক কম দেয়, বেশি লেখা উচিত হবে না। আমি সবসময় বলি সামারি এবং থিম এটা কম লেখার চেষ্টা করবা, এটা কম লেখার চেষ্টা করবা, আন্দাগুন্দি লেখার চেষ্টা করবা না, প্যারাগ্রাফের মতো পেজ ভরে ভরে লিখবা না, ঠিক আছে। তো এইটা যেটা বলছি যে আমি আসলে একটু হতাশই হয়েছি দেখা যে আমাদের যখনই পরীক্ষাটা 1 মাস পিছাইছে আমাদের অনেক ভাই ব্রাদার নাই হয়ে গিয়েছে। এটা আসলে একদম আনএক্সপেক্টেড। তবে আমি আশা রাখবো তোমরা যারা আছো তোমরা 2টা মাস সময় লেগে থাকো, আর 1টা মাস সময় একটু লেগে থাকো, তোমাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। কথা বুঝতে পেরেছ? তো ইনশাল্লাহ তোমাদের আগামী ক্লাস হয়তো কালকেই আবার নিতে পারি, নট শিওর অ্যাবাউট ইট। কথা বুঝতে পেরেছ? যদি নেই কালকে, তাহলে আমি অবশ্যই সকালবেলা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব, পেজের মধ্যেও জানিয়ে দিব। কথা বুঝতে পেরেছ? আমি এক্সপেক্ট করবো তোমরা ক্লাসগুলো করবা, ঠিক মতো করবা। তো ইনশাল্লাহ সবাই ভালো থেকো ভাইয়া, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আবারও বলছি ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও, ভাইয়াকে ভালোবেসে ক্লাসটা শেয়ার দিয়ে দিও। কথা বুঝতে পেরেছ? শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দাও, যেন পরবর্তীতে হচ্ছে অবশ্যই 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 করতে পারো। আপনি আপনার বেস্টটা দেন, আমরাও দিব। আমি ইনশাল্লাহ বেস্টটা দিচ্ছি ভাইয়া। যেমন আমি বেস্টটা দেওয়ার ইন্সপিরেশন কখন পাই দেখো, আমি এটা পেইড কোর্স না, এটা নন পেইড কোর্স, একদমই টাকা ছাড়া কোর্স, ফ্রি কোর্স। আমি এইটাতে কখন ইন্সপিরেশন পাই? যখন আমি দেখি তোমাদের মধ্যে এফোর্ট আছে। আমি যখন দেখবো তোমাদের মধ্যে এফোর্ট নাই, তোমাদের মধ্যে ওই আগ্রহটা নাই যে আমরা ভালো রেজাল্ট করবো বা রেগুলার ক্লাস করব, আমি তখন ক্লাস কোয়ান্টিটি কমিয়ে দিব। আমি তখন ওইভাবে ক্লাস নিব না। কেন নিব না? কারণ আমার একার পরিশ্রম দিয়ে তোমার রেজাল্ট হবে না। আমি পাগলের মতো খাটলাম, তোমরা খাটলা না, তোমরা ফ্রি পাইয়া সেটাকে হেলাই ফেলে দিলা, দ্যাট ইজ ইউর লস, নট মাই লস। কথা বুঝতে পেরেছো? সো আমি যদি দেখি যে আমি ভাই ব্রাদারদের থেকে সেই রেসপন্সটা পাচ্ছি না যেটা এক্সপেক্টেড ছিল, আই উইল রিডিউস মাই ক্লাস কোয়ান্টিটি। ঠিক আছে, যে পরিমাণ ক্লাস আমি নেওয়ার প্ল্যান করেছিলাম হয়তো তার থেকে আমি কম নিব। কথা বুঝতে পেরেছো? বাট আমি চাই না সেটা হোক, আমি চাই তোমাদের জন্য আরো বেশি 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 করে আমি যেন নিতে পারি, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদেরকে সেই সাপোর্টটা দিয়ে যাওয়ার এনার্জিটা রাখতে পারি। সো নিজেকে মোটিভেট করো, পড়াশোনা করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।